Good evening. Assalamualaikum, sir. Good evening, sir. Student তো only 18 মতো, আমরা একটু ওয়েট করি। স্যার একটা আইডিয়া আছে 115, এটা একটু মিউট করে দেন স্যার। এই শেয়ার পার্টিসিপেন্ট অবশ্য দ্রুত বাড়ছে। আমার মনে হয় আমরা শুরু করে দিই, নাহলে টাইমে তোলানো কষ্টকর হয়ে যাবে। চেষ্টা করবো এই চ্যাপ্টারটা শেষ করে দিতে, একটু লাইনে থাকুন। স্যার শুরু করেন স্যার। হ্যাঁ, অনলি 30 জন মতো আছে লাইনে। আচ্ছা, আমরা যেটা এর আগে দেখলাম, রেঞ্জটা সম্ভবত গতদিন আমাদের হয়ে গিয়েছিল। এখানে রেঞ্জ, তারপরে যে আমরা বলছিলাম যে
মাঝখানের পরপর তিনটে, এইটা সিলেবাসে নাই, তবু আমি হালকা আলাপ করে যাব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এবং লাস্টে মনে হয় একটা, সো এটা আমরা দেখবো। তাই এখানে কোয়ার্টাইল রেঞ্জ যেটা এবং কোয়ার্টাইল ডেভিয়েশন যেটা বোঝানো হচ্ছে যে ডাটা সেট দেওয়া থাকবে এইটাকে 4 ভাগে ভাগ করতে হবে। কোয়ার্টার মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ, তাহলে 4 ভাগে ভাগ করতে হবে। 4 ভাগে Q1 মানে হচ্ছে ফার্স্ট কোয়ার্টার, Q2 সেকেন্ড কোয়ার্টার, Q3 থার্ড কোয়ার্টার এন্ড Q4 লাস্ট কোয়ার্টার। এখানে যেমন Q2 যেটা, যে এখানে আমরা একটু ডেফিনেশনটা যেটা বললাম এটাই এখানে লেখা আছে, একটু দেখেন আপনাদের বইতেও আছে। কোয়ার্টাইল আর 3 সামারি মেজার্স that divide a ranked data set into 4 equal parts. The second quartile is the same as median. আপনি বুঝতে পারছেন যে একটা ডাটা সেট দেওয়া থাকবে, আমরা যেমন মিডিয়ান বের করতে গিয়ে কি করেছিলাম, যে ডাটা সেটকে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আমরা সাজিয়ে নিয়ে মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে মিডিয়ান। আর মাঝখানে থাকা মানে হচ্ছে যে পুরো ডাটা সেটকে 2 ভাগে ভাগ করলো। অর্থাৎ এখানে সেই জন্যই বলছি যে সেকেন্ড কোয়ার্টাইল যেটা সেটা আসলে মিডিয়ান, আর ফার্স্ট কোয়ার্টাইল কে ডিনোট করা হচ্ছে Q1 দিয়ে, থার্ড কোয়ার্টাইল কে Q3 দিয়ে। The first quartile Q1 is the value of the middle term among the observations that are less than the median, and third quartile Q এটা greater than the median. তাহলে এই যে থার্ড কোয়ার্টাইল, একটু খেয়াল করেন যে ফার্স্ট যে কোয়ার্টাইল Q1 এইটা আসলে প্রথম ডেটা থেকে শুরু করে 25% জায়গা, প্রথম 4 ভাগের 1 ভাগ বোঝাচ্ছে। আর ফার্স্ট কোয়ার্টাইল এবং সেকেন্ড কোয়ার্টাইল মিলে যে 50% হচ্ছে, ওই 50% পরে যেটা হচ্ছে সেটাই হচ্ছে আমার মিডিয়ান ডেটা। আর থার্ড কোয়ার্টাইল হচ্ছে 75%। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, এই রেঞ্জকে বলা হচ্ছে যে থার্ড এবং ফার্স্টের ডিফারেন্স। রেঞ্জ অফ দ্য মিডল 50%, মাঝখানের যে অর্ধেক ডাটা, অর্থাৎ একদম ছোট 25% বাদ দিলাম, একদম বড় 25% বাদ দিলাম, মাঝখানে যে 50% থাকলো ওইটাকে বলা হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। এইটার লোয়ার বাউন্ডারি হচ্ছে Q1 আর আপার বাউন্ডারি হচ্ছে Q3, এইটার যে ডিফারেন্স সেটা হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। এটা জাস্ট একটু জেনে রাখেন। এবং এখানে আমাদের একটা অঙ্ক করানো আছে, কিন্তু এই অঙ্কগুলো এখন পর্যন্ত কোয়ার্টাইলের অঙ্ক কিন্তু পরীক্ষায় দেখা হয়নি, এবং যারা যে আগের বইটা ফলো করছেন ওখানে কিন্তু এই কোয়ার্টাইলটা নেই, ওখানে শুধু আছে রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স এন্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তা আমার সাজেশন হবে যে এইটা একটু নিজেরা দেখে নেন, সোজা আছে এটা। কিন্তু এইটা এই যে যেমন এই একটা অঙ্ক আছে এখানে, এই অঙ্কটা আপনাদের পরিচিত, অঙ্কটা এইভাবে আছে। এইটাকে আমরা এই যে ফ্রিকোয়েন্সির কলাম যেটা, এটার সঙ্গে অ্যাকুমুলেটিভ ফ্রিকোয়েন্সি কলাম বানিয়ে নিলাম, আর এই যে যেটা ক্লাস দেওয়া আছে ক্লাসের মিড পয়েন্টটা বের করে নিলাম। এরপরে যেটা বলছে হেয়ার টোটাল ফ্রিকোয়েন্সি ইজ 480। 480 যদি টোটাল ফ্রিকোয়েন্সি হয় তাহলে 480 কে এখানে 4 ভাগ করলে পরে প্রতি ভাগে পড়ছে 120 করে। তাহলে ফার্স্ট Q1 এর মান হবে 120তম পজিশন আর Q3 এর মান হবে 360তম পজিশন। এই দুটো জায়গার আর কি মানটা কত সেটা বের করতে হবে। তা এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে এর ভিতরে 360তম পজিশন কোনটা, 120তম। 120তম পজিশন যেমন 225, এই সোজাসুজি এই 169 এর ভিতরে আছে। তাহলে পরে 225 আসলে হচ্ছে এই ক্লাস থেকে 225 to 250, এইটার ভিতরে আছে 120তম পজিশন। সেইটাই কিভাবে বের করতে হবে এখানে একটু দেওয়া আছে, এইটা নিজেরা একটু দেখে নিয়েন। আমি আর এটা ডিটেলে যাচ্ছি না টাইম নষ্ট করে, একটু দেখে নিয়েন, আমি দেখি। এরপরে কয়েকটা স্লাইড আজকে এইগুলো শেষ করে দিয়ে দেখি ইন্ডেক্স এর পরের চ্যাপ্টারটা, ওইটাও কিন্তু এইটার সাথে রিলেটেড এবং বেশ সময়ের দরকার হবে। তা আমরা এইগুলো একটু স্কিপ, এই যে মিন অ্যাবসলিউট ডেভিয়েশন, এইটার আপনারা একটু পড়ে নিয়েন। ইফ দ্য মিন ইজ দ্য এভারেজ বিং ইউজড, দেন one very good way of measuring the amount of variability is the data is to calculate the extent to which the values differs from the mean.
ওই গড়টা বের করে নিতে হবে, গড় বের করে প্রত্যেকটা ভ্যালু থেকে ওই গড়ের ডিফারেন্সটা কি সেইটার অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে। মানে অ্যাবসলিউট ভ্যালু মানে পজিটিভ থাকলেও পজিটিভ ভ্যালু নিতে হবে, নেগেটিভ থাকলেও পজিটিভ ভ্যালু নিতে হবে। দিস ইজ এসেনশিয়ালি দ্য থিঙ্কিং বিহাইন্ড দ্য মিন অ্যাবসলিউট ডেভিয়েশন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এবং এই যে মিন থেকে যে ডিফারেন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ইনিশিয়াল থিঙ্কিংই সেটা থেকে শুরু হলো। তা এখানে যেমন এই যে একটা অঙ্ক, যে অঙ্কটা আপনারা দেখেছেন যে একটা কাপলে যে এ এবং বি দুটো জায়গায় দুটো দোকান তারা দেখছে, তা এ দোকান যেটা আছে সেইটা আছে এইরকম। এখানে বলছে যে মেজার দা স্প্রেড অফ সোপ এজ উইকলি থিংস। স্প্রেডটা বের করতে পারি, আমাদের জানা আছে যে সবচেয়ে বড় ভ্যালু মাইনাস সবচেয়ে ছোট ভ্যালু, এইটা বা এটা ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে, অথবা এই স্প্রেড বের করতে গেলে সাজানোর প্রয়োজন নেই, বড় থেকে ছোট ডিফারেন্সটা বের করলে হবে +1 গিভেন দা স্যাম্পল ওভার 6 উইকস। তাহলে এখানে এই যে সূত্রটা দেওয়া আছে, দুটো ভার্টিক্যাল বাউন্ডারির ভিতরে x মাইনাস এক্স বার, এইটাকেই বলা হচ্ছে অ্যাবসলিউট ডেভিয়েশন। অ্যাবসলিউট ডেভিয়েশন যেটা আছে এটা হচ্ছে যে এই যে প্রথমে এভারেজটা বের করে নিতে হবে, তারপরে প্রত্যেকটা ভ্যালু থেকে ওই এভারেজটা বিয়োগ করতে হবে। আর দুই পাশে দুটোই যে দাগ দেওয়া আছে ভার্টিক্যাল লাইন, এইটার মানেটাই হচ্ছে অ্যাবসলিউট। অ্যাবসলিউট মানে কি? অ্যাবসলিউট মানে হচ্ছে যে অলওয়েজ পজিটিভ, অলওয়েজ পজিটিভ। অর্থাৎ আমি যদি ধরি যে এটা 5 - 8, তাহলে ভিতরের বিয়োগফল হবে -3, কিন্তু এই দুটো দাগ যদি দিয়ে দিই -3 ইকুয়াল টু, তার মানে বাউন্ডেড বাই দিস টু প্যারালাল লাইন ইন বিটুইন -3 উই ক্যান রাইট ইকুয়াল টু +3। ওই যে মাইনাসকে প্লাস করে দিলাম বা প্লাসকেও প্লাস করে দিলাম, এই জন্য আমরা বলছি অ্যাবসলিউট। অ্যাবসলিউট এটা। আর মিন অ্যাবসলিউট ডেভিয়েশনটা হবে যে সবগুলো অ্যাবসলিউট ভ্যালু যোগ করে তাকে নাম্বার দিয়ে ভাগ, যেমন এই যে এইটাই ফর্মুলা। তাহলে আমরা এইটার মিনটা কিভাবে আমরা বের করেছিলাম, এইটার মিনটা কত বেরোয়েছিল সেটা আপনারা যদি একটু খেয়াল করেন, সেই মিন থেকে প্রত্যেকটার যে বিয়োগফল বেরোলো সেটা হচ্ছে প্রথমে 70, তারপরে -60, -10, -20, 55 and 35। তাহলে যেহেতু অ্যাবসলিউট ভ্যালু বের করব, এই যে নেগেটিভ ফিগার গুলো আছে এগুলো সব পজিটিভ ধরতে হবে। তাহলে পজিটিভ ধরে এই দেখেন এই যে সব পজিটিভ চলে আসছে, এই পজিটিভ ভ্যালুটা ধরে আমাদেরকে ওই এই যে এইটা ইকুয়াল টু সব পজিটিভ হয়ে গেল। পজিটিভ হলে তারপরে যোগফল বের করবেন, যোগফল বেরোলো এই যে যোগ করে 6 দিয়ে ভাগ, যেহেতু 6টা ফিগার আছে 41.67, এইটাই হচ্ছে আমার মিন অ্যাবসলিউট ডেভিয়েশন। আমার মনে হয় বিষয়টা সহজ এবং অনেক ক্লিয়ার হয়ে গেছে, শুধু একটু নিজেরা দেখে নিন। তারপরে এইদিকে আর আমি আগাইতে চাচ্ছি না, এখানে এটা শেষ করতে চাচ্ছি। আচ্ছা, এই মিন অ্যাবসলিউট ডেভিয়েশন এটা মাঝে মাঝে মনে হয় আমি একটু দেখেছি, এইটা কি কারো কোনো সমস্যা আছে? দেখেন তো কারো কোনো সমস্যা আছে কিনা। না স্যার, কোনো সমস্যা নাই স্যার। ওকে ওকে, তাহলে আমরা এর পরেরটাই যাই। পরেরটা আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা একটু দেখেন। আপনাদের এই যে ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ বা মিন অ্যাবসলিউট ডেভিয়েশন, এই যে ডেসাইল গুলো সব বইতে আছে, একটু দেখে নিন। তবে এই যে মিন অ্যাবসলিউট ডেভিয়েশন যে এক্সাম্পলটা এখানে দেখানো আছে, আমি ঠিক এইটার উপর, এটার এভারেজ ছিল 1050, সেইটা থেকে ডিফারেন্স সব বের করলাম, কিছু আসলো পজিটিভ কিছু আসলো নেগেটিভ, সেটা থেকে অল পজিটিভ ধরে যোগ করে নাম্বার 6 দিয়ে ভাগ। এরপরে আসলো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে দেখেন এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে মিন অ্যাবসলিউট ডেভিয়েশন যেটা বেরোলো, যে ওই দুটো ভার্টিক্যাল লাইনের মাঝখানে যে এক্স মাইনাস এক্স বার, এই এক্স মাইনাস এক্স বারটা
এক্স মাইনাস এক্স বার যেটা আছে ওইটা হচ্ছে নেগেটিভও বেরোয় পজিটিভও বেরোয়, কিন্তু নেগেটিভ বেরোক আমি এখন যদি দুটো ওই বাউন্ডারি অর্থাৎ ওই দুটো ভার্টিক্যাল লাইন বাদ দিয়ে দিই তাহলে নেগেটিভ হোক আর পজিটিভ হোক ওইটাকে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে কিন্তু অল পজিটিভ হয়ে যাবে। তা এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো যে ওই ধরনের থিঙ্কিংটা আছে যে আমি ওই স্কোয়ার করে দিয়ে তারপরে এটাকে পজিটিভ বানাবো। একটু ডিস্টার্ব হচ্ছে আমার এখানে, কারেন্টের একটু ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা এইটা তাহলে দেখেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে বিষয়টা আছে, ফার্স্ট হচ্ছে যে দি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য মোস্ট ইউজড মেজার অফ ডিসপারশন। মোস্ট ইউজ মেজার, এটার উপরে কিন্তু মাঝে মাঝে থিওরিটিক্যাল কোশ্চেন আসে যে সবচেয়ে বেশি ব্যবহৃত ডিসপারশন ফর্মুলা কোনটা। The value of the standard deviation tells how closely the values of a data set are clustered around the means. The value of the standard deviation tells, তার মানে হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি ছোট হয় তার মানে বুঝতে হবে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান ছোট হওয়া মানে হচ্ছে যে আমার যে ডেটাগুলো দেওয়া থাকবে এগুলো পরস্পর খুব কাছাকাছি। আর যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান বড় হয় তাহলে এটা একটা ডেটা থেকে আর একটা ডেটার যে ডিস্টেন্স বা ডিফারেন্স এটা তুলনামূলকভাবে বেশি। ইন জেনারেল a lower value of the standard deviation for a data set indicates that এই যে যেটা আমি বললাম সেটাই এখানে লেখা আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আনগ্রুপ ডাটার ক্ষেত্রে ফর্মুলা এবং গ্রুপ ডাটার ক্ষেত্রে ফর্মুলা, এটা একটু আপনারা নোট করেন। আচ্ছা এটা একটু দেখেন, আমি একটু কয়েক সেকেন্ডের জন্য আসি, এখানে ইলেকট্রিসিটি হঠাৎ চলে গেল। আচ্ছা এটা তাহলে আমরা ফার্স্ট হচ্ছে যে একটু খেয়াল রাখবেন যে অ্যাবসলিউট ডেভিয়েশন যেটা মিন অ্যাবসলিউট ডেভিয়েশন আমরা যেটা বের করেছিলাম যে অ্যাবসলিউট ডেভিয়েশনের আগে, সেই অ্যাবসলিউট ডেভিয়েশনের ভিতরে আমরা ফর্মুলা ছিল যে মিন থেকে প্রত্যেকটা ডেটা থেকে মিনের যে ডিফারেন্সটা এটা বের করা। এইটারই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে এই যে পেলাম পজিটিভ নেগেটিভ বিভিন্ন ধরনের ফিগার পেলাম, এইটাকে যখন আমি প্রত্যেকটাকে স্কোয়ার করব তখন কিন্তু মাইনাসটা রিমুভ হয়ে যাবে। সেই ফিলোসফিতেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করা হয়। এই ফর্মুলা দুটো একটু খেয়াল রাখবেন। তারপর দেখেন এই যে সেকেন্ড ব্র্যাকেটে যেটা আছে যেমন সামেশন এক্স বাই সামেশন এফ ফ্রিকোয়েন্সি, এটা কিন্তু আসলে মিন গড়, সবগুলো মানের যোগ করে তাকে সংখ্যা দিয়ে ভাগ। এখানেও তাই, গ্রুপ ডাটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি আছে সামেশন এফ এক্স বাই সামেশন এফ, এই তাহলে মিনের হচ্ছে স্কোয়ার, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার মানে হচ্ছে যে সমস্ত মান আমার যে দেওয়া থাকবে সেগুলোকে বর্গ করব। এখানেও যায় এখানেও তাই, শুধু গ্রুপ ডাটার ক্ষেত্রে আর এইটার ক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে এই যে আগে এক্স স্কোয়ারের আগে এখানে এক্স এর আগে একটা করে এফ বসবে, আর দুটো ফর্মুলা কিন্তু একই, এইটা মনে রাখার চেষ্টা করবেন। এখন দেখি আমরা যে অঙ্কটা এমনিতে এই ধরনের একটা অঙ্ক আমরা কিভাবে করব। এখানে
ফর্মুলা যেটা দেখলাম যে আমরা যদি যে আমাদের এই এক্সাম্পলটা দেওয়া আছে এটা কিন্তু গ্রুপ ডাটা না, এটা আনগ্রুপ ডাটা। তাহলে এই ক্ষেত্রে কি করছি আমরা, তাহলে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে ফর্মুলাটা হবে এইটা। এখানে কি কি বের করতে হবে? বের করতে হবে যেমন সামেশন এক্স বের করতে হবে, সামেশন এফ বের করতে হবে, আর সামেশন এক্স স্কোয়ার বের করতে হবে। তাহলে তিনটে জিনিস বের করতে হবে। যে ডেটাগুলো দেওয়া থাকবে ওই সামেশন যোগফল বের করতে হবে, আবার ওইগুলোকে স্কোয়ার আলাদা আলাদা ভাবে করে তার যোগফল বের করতে হবে। আর যে সামেশন এফ এখানে কিছুই না, এটা হলো এন এর মান, যে কয়টা ডেটা দেওয়া আছে। সামেশন এফ মানে এন, এখানেও যায় এখানেও তাই। তাহলে কয়টা ডেটা দেওয়া আছে সেইটা বের করলে হবে। তাহলে এখানে দুটো শপ, এই শপের অঙ্ক আমরা আগে দেখেছি, কি মিন করছে সেটা আমরা জানি। তাহলে এ শপের ক্ষেত্রে যেমন এখানে ডেটা আছে কয়টা, 6টা। তাহলে এখানে সামেশন এফ ফর্মুলার নিচে যেটা দেওয়া আছে ওইটার মান হলো 6। ওইটা এন ও ধরতে পারে, এন ইকুয়াল টু সামেশন এফ ইকুয়াল টু 6। আর এই যে এক্স এর ভ্যালু গুলো দেওয়া আছে, ভেরিয়েবল গুলো দেওয়া আছে, প্রথমে হচ্ছে সামেশন এক্স, তার মানে এই সব কয়টা যোগফল বের করবেন। এটা আমি যোগফল বের করছি 6300, 6300, এন এ ইকুয়াল টু 6। এরপরে প্রত্যেকটাকে স্কোয়ার করবেন আর যোগ করবেন, এই যে সামেশন এক্স স্কোয়ার, এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার প্লাস থার্ড স্কোয়ার প্লাস ফোর্থ স্কোয়ার, এইভাবে করে সামেশন স্কোয়ার যেগুলো এইটার যোগফল বেরোলো আমার এই যে বড় একটা সংখ্যা। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হবে? এই যে উপরে রুট স্কোয়ার রুটের ভিতরে এইটা, অর্থাৎ এইটা হচ্ছে সামেশন এক্স স্কোয়ার, নিচে হচ্ছে 6, আর মাইনাস উপরে যাবে এই যে 6300, নিচেই যাবে 6। এই টোটাল ভ্যালুটা বের করে তাকে স্কোয়ার রুট করতে হবে। স্কোয়ার রুট মানে আমরা জানি পাওয়ার হাফ। আমি এখানে জায়গা বাঁচানোর জন্য স্কোয়ার রুট ইউজ করি নাই, হাফ পাওয়ার ইউজ করেছি, 46.99। তা আমরা যদি একটু বইতে যাই দেখি কি আছে ওখানে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেমন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে সম্ভবত এই যে গুলো সব এই যে বেরোলো মাইনাস প্লাস, এইটার কি করলো তারা, এই যে এর স্কোয়ার করলো, স্কোয়ার করলে সব প্লাস হয়ে গেল। তারপরে মিন বের করলে কিভাবে করতে হবে, যে ওই টোটাল যোগফলকে 6 দিয়ে ভাগ দিলে পরেই এটা মিন বেরোলো। তাহলে এইটাকে আবার স্কোয়ার রুট করলে পরে যেটা বেরোবে সেটাই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যে অঙ্কটা আমি স্লাইডে নিলাম এইটা একটু দেখে আসি আমরা। এই যে ফর্মুলা গুলো দেখেন আপনাদের বইতে দেওয়া আছে, যে এই যে এইটাই হচ্ছে এইটাকে আবার এই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এফ ইউজ করে কিভাবে ফর্মুলাটা রিঅ্যারেঞ্জ করতে হবে সেটা এখানে দেখানো আছে। এরপরে যে অঙ্কটা আছে এটা ক্লাস ভিত্তিক, এইটাকে আমরা পরে যাই, আমরা আবার একটু স্লাইডে ফিরে যাই। তাহলে এখানে দেখেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর শপ এ is 46.99. ঠিক একইভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর শপ বি is 13.19। এখন দেখেন আমরা, আপনাদের খেয়াল আছে হয়তো যে ওই যে এর আগে যে অঙ্কটা, যে ওই যে রিটায়ার্ড কাপল, তাদেরকে আমরা কি অ্যাডভাইস করব যে সে কোনটা ইনভেস্ট করবে, এ তে ইনভেস্ট করবে না বি তে ইনভেস্ট করবে। দেখা যাচ্ছে যে বি তে কিন্তু এভারেজ অনেক বেশি, কারণ হচ্ছে যে এখানে একটা বড় ফিগার আছে 2115, আর এটা মোটামুটি সব কিন্তু ইউনিফর্ম ফিগার। সেই জন্য আমরা বলেছিলাম যে রিটায়ার্ড কাপলকে এ শপে ইনভেস্ট করতে সাজেশন দেওয়াই ভালো। এখন যখন আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলাম তখন দেখেন একটা এ শপের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর বি শপের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আমি কম্পেয়ার করি, এটা আকাশ পাতাল ফারাক। তার মানে বি ইজ ভেরি রিস্কি। এই যে রিস্ক কথাটা ইউজ করছি, রিস্ক কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে রিস্কনেস মেজার করা হয়। যেখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান হাই সেখানে রিস্ক হাই ইন্ডিকেট করে। তার মানে যেহেতু রিটায়ার্ড কাপল, আমরা তাকে সাজেস্ট করবো না যে সে বিতে ইনভেস্ট করুস, কারণ এখানে রিস্ক ইনভলভ আছে। রিটায়ার্ড কাপলের জন্য এখানে ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না। বোঝা গেল তাহলে এইটা? এরপরে আমরা এইটা হলো আনগ্রুপ ডাটার ক্ষেত্রে গেল। ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা গ্রুপ ডাটাতে যাই। গ্রুপ ডাটাতে এইটা ধরেন যে এখানে
আমরা এখানে অঙ্কটা ওইভাবে করে দিয়েছি এবং কি কি লাগবে আমি আবার একটু ফর্মুলায় যাই, এরপরের স্লাইডেই যাই। দেখেন এই যে ফর্মুলাটার দিকে তাকাতে হবে যে আমাদের আসলে কোন কোন জিনিস বের করতে হবে। যেমন সামেশন এফ এক্স, মানে এক্সটা কি? এক্স তো নাই আমাদের, এখানে তো একটা রেঞ্জ দেওয়া আছে, মানে হচ্ছে একটা ক্লাস দেওয়া আছে। তাহলে এক্স যেহেতু বলছে তার মানে ক্লাসের মিড পয়েন্ট হবে এক্স এর মান। এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে আর একটা ফ্রিকোয়েন্সি। এখানে কিন্তু দুটো ক্যাটাগরি, অঙ্ক আসলে দুইটা। একটা হচ্ছে নাম্বার অফ এক্স ক্যাটাগরি, অঙ্কটা বলছে কি অ্যান অ্যানালিস্ট ইজ কনসিডারিং টু ক্যাটাগরিজ অফ কোম্পানি এক্স অ্যান্ড ওয়াই ফর পসিবল ইনভেস্টমেন্ট। একজন অ্যানালিস্ট এক্স এ অথবা ওয়াই তে ইনভেস্ট করতে চাচ্ছে, তাহলে উনি কিভাবে অ্যানালাইসিস করে ডিসিশনটা নেবেন? তাহলে one of our assistants has compiled the following information on the price earning ratios. এই যে প্রাইস আর্নিং রেশিওটা দেওয়া আছে, এইটা কম্পাইল করা হলো ওই দুটো কোম্পানির ক্ষেত্রে of the shares of companies in the two categories over the past year. তাহলে প্রাইস আর্নিং রেশিও এই যে বিভিন্ন দেওয়া আছে 4.95 থেকে 8.95, 8.95 থেকে 12.95। কোম্পানি এক্স এর ক্ষেত্রে নাম্বার অফ ক্যাটাগরি এক্স কোম্পানিজ, এক্স ক্যাটাগরির কোম্পানি তিনটা। এইটা এক্স ক্যাটাগরি, ওয়াই ক্যাটাগরি, এগুলো সাধারণত স্টক এক্সচেঞ্জ এই কোম্পানিগুলোকে ভাগ করা হয়। এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরি, আপনারা হয়তো অনেকেই শুনেছেন। তা আমাদের এই প্রবলেমে দুটো ক্যাটাগরি আছে, একটা এক্স একটা ওয়াই। তা এক্স ক্যাটাগরিতে দেখা যাচ্ছে প্রাইস আর্নিং রেশিও ভ্যারিজ ফ্রম দিস টু দিস, এরকম তিনটে কোম্পানি আছে। তারপরে আছে পাঁচটা কোম্পানি, এইভাবে এইটা আছে। দ্বিতীয়টার ক্ষেত্রে এইরকম আছে ফিগার গুলো। তার মানে এইগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ এক্স, ফ্রিকোয়েন্সি অফ ওয়াই। কম্পিউট দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দিস টু ডিস্ট্রিবিউশনস এন্ড কমেন্ট। দেখেন তাহলে কম্পিউট দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দিস টু ডিস্ট্রিবিউশনস, দুটোর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে এবং তার উপর মতামত দিতে হবে। আছে কি ইউ আর গিভেন দ্যাট দ্য মিনস অফ দ্য টু ডিস্ট্রিবিউশনস, এখানে মিনটা দেওয়া আছে, এটা না দিলেও ক্ষতি নেই, কারণ ওই ফর্মুলার ভিতরে শেষের যে অংশটা ওইটা আসলে মিন বের করার ফর্মুলা। তাই এইটা সরাসরি বসিয়ে দিতে পারেন যেহেতু দেওয়া আছে, আর যদি দেওয়া না থাকে তাহলে আপনারা ওই অঙ্ক থেকে সরাসরি ফিগার নিতে পারেন। তা আমরা সরাসরি ফিগার এখান থেকে নিয়েই করেছি যাতে আপনারা এটা বুঝতে পারেন। প্রথমে হচ্ছে যে ক্লাসগুলো দেওয়া আছে, এই ক্লাসের মিড পয়েন্টটা নিলাম। এইটা বোঝা গেল মিড পয়েন্ট কিভাবে নিতে হবে। 4.9, হ্যাঁ এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে। তারপরে এইভাবে সব কয়টা মিড পয়েন্ট নিলাম। এখন আমাদের দরকার কি, এইটা এই যে প্রথমে আমি এক্স কোম্পানি দিয়ে শুরু করছি, এখন হাত দিব না, ওয়াই এরটা পরে, বা ওয়াই এরটা হয়তো একইভাবে বের করতে হবে বলে আমি হয়তো এখানে করাবো না, এটা আপনারা পরে করে নেবেন। অবশ্যই এটা বইতে আছে কিনা আমি জানি না, দেখি। হ্যাঁ বইতে আছে, বইতে যে এক্সাম্পল 4.11.2 যেটা এইটাই, এখানে এক্স এরটাও বের করা আছে, ওয়াই এরটাও না, ওয়াই এরটাও মনে হয়, যাই হোক এটা পরে দেখছি। আমি ইসে চলে যাই স্লাইডে, কিভাবে করতে হবে সেটা একটু দেখেন। আমার দরকার হচ্ছে এফ এক্স স্কোয়ার এর যোগফল, এফ এক্স এর যোগফল, এফ এর যোগফল, এই তিনটা জিনিস আমার দরকার। তা সেই জন্য এখানে তাহলে এক্স কি, এক্স বের করলাম, এফ এখানে আছে, আমার এক্স স্কোয়ার দরকার। তাহলে এই যে এক্স এর মানটা মিড পয়েন্টটা বের করলাম, প্রত্যেকটাকে স্কোয়ার করলাম ক্যালকুলেটরে। 6.95 এর স্কোয়ার করলে হয় এইটা 48.3025, 10.95 এর স্কোয়ার করলে হয় এইটা, এইভাবে প্রত্যেকটা করলাম। এফ এইটা দেওয়া আছে, যোগফল বের করলাম 25, এইটাই হলো এই যে নিচের সামেশন এক্স। তারপরে আমার দরকার কি, এফ এক্স দরকার। তার মানে এই যে এফ আর এই যে প্রথমে কলাম এক্স, এই দুটোর গুণফল, এইটা ফার্স্ট কলাম ইন্টু থার্ড কলাম, এইটার গুণফল দরকার। এই যে 6.95 ইন্টু 3 ইকুয়াল টু 20.85, 10.95 ইন্টু 5 54.75, এইভাবে সব কয়টা গুণ করে যোগফল বের করলাম। যোগফলটাই হলো সামেশন এফ এক্স।
আর একটা দরকার এফ অফ এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ারের সাথে এফ এর গুণফল। এই যে এক্স স্কোয়ার আর এই পরেরটা হলো এফ, এই দুটোর গুণফল, এইটা হলো শেষেরটা। অর্থাৎ 48.3025 ইন্টু 3 ইকুয়াল টু 144.9075। এইভাবে গুণ বের করে এটা যোগ করলাম, এইটাই হলো সামেশন এফ অফ এক্স স্কোয়ার। ক্লিয়ার? এই পর্যন্ত ক্যালকুলেশনটা যেভাবে হচ্ছে। জি স্যার, পারবো তো। আচ্ছা, যদি কারোর সমস্যা থাকে তাহলে বলবেন। তাহলে সব কয়টা সামেশন আমার বের হয়ে গেল। এখন এই যে ফর্মুলা আপনার জানা আছে, ফর্মুলা অনুযায়ী বসিয়ে যান। এই রুটটা দিয়ে দিলাম, রুট দিয়ে এই যে সামেশন এফ এক্স স্কোয়ার, এটা কিন্তু এই যে এইটা, এই যে এফ অফ এক্স স্কোয়ার এর সাম মানে যোগফল, নিচে হলো সামেশন এফ, এই যে এফ সাম হলো 25, এই যে 25, তারপরে ব্র্যাকেট দিয়ে উপরে হচ্ছে সামেশন এফ এক্স, এই যে এফ এক্স এর সামেশন 389.75, এই যে ডিভাইডেড বাই সামেশন এফ 25। এখন এই সিম্পলিফাই করেন, পরে রুটটা থাকবে, ভিতরে হবে 27.7504, এটা স্কয়ার রুট করলে 5.27। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স ক্যাটাগরি কোম্পানিজ। The standard deviation of the price earnings ratios for category X is therefore 5.27. In the same way, দেখেন এখানে y এরটা করে নাই, y এরটা জাস্ট করার জন্য এই রকম আরেকটা ক্যালকুলেশন করতে হবে। In the same way, you can verify that the standard deviation in the case of category Y is 6.29. তাহলে একটা ক্যাটাগরিতে বেরোলো 5.27, আর একটা ক্যাটাগরিতে বেরোলো 6.29. Which one is more variable or more risky? Category Y. These statistics again emphasize the wider spread in the category Y data than in the category X data. তার মানে যে Y ক্যাটাগরি ডেটাগুলোর স্প্রেডটা বেশি, একটা থেকে আর একটা ডিসটেন্স বেশি, ডিফারেন্স বেশি। ঠিক আছে, বোঝা যায়? জি স্যার। ওয়াইড ডাটা 6.9 কি বের হয়েছে স্যার? হ্যাঁ, ওয়াইড ডাটা কি বের হলো 6.29? হ্যাঁ, লেখা আছে সেম ওয়েতে বের করা হয়েছে। আচ্ছা, সেম কোয়েটা, রাইট রাইট। ওকে ওকে স্যার, ওকে স্যার, গট ইট। সেই ক্ষেত্রে আপনার এই যে এই কলামটা সেম থাকবে, আর সব চেঞ্জ হয়ে যাবে, এফ এর মানও ওখানে ভিন্ন, যার ফলে বাকি সব চেঞ্জ হয়ে যাবে। ধন্যবাদ স্যার। আমরা আর একটা অঙ্ক দেখি, এইটাও আপনাদের বইতে আছে। আমি আসলে শীট দেখতে পারছি না, কারণ আমি অন্ধকারের ভিতর বসে কিন্তু আপনাদের ক্লাস নিচ্ছি। হ্যাঁ, এটা যাই হোক, আপনারা একটু দেখে নিয়েন বা কমিউনিকেট করে নিয়েন একে অপরের সাথে। এখানে ইউজিং দ্য ডেটা ফ্রম এক্সাম্পল, এইটা একটা দেওয়া আছে, আপনাদের ওখানে যেটা আছে দেখে নিন। রিলেটিং টু অ্যাবসেন্সেস ফ্রম ওয়ার্ক, the mean that you have already calculated, find the standard deviation. আমরা আগে আচ্ছা মিন ক্যালকুলেট করলাম কি না করলাম এটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে যে এখানে মিন এই যে 111/22, এইটাই হচ্ছে মিন। তা আমরা দেখি প্রথমে হচ্ছে যে এখানে অঙ্কটা হচ্ছে যে এখানে মোট কয়দিন আছে, এখানে এফ এর যোগফল হচ্ছে 22, তার মানে এক মাসের 22টা ওয়ার্কিং ডে আছে। সেই প্রত্যেকটা দিনে কয়জন করে এমপ্লয়ি অ্যাবসেন্ট ছিল। তা আমি এক মাসের ওই 22 দিনে আমি প্রত্যেকটা দিনে এটা যখন আমি অ্যাটেন্ডেন্স রেজিস্টার দেখলাম, তাতে দেখলাম যে 2 জন করে অ্যাবসেন্ট আছে 2 দিন পাওয়া গেল, 3 জন করে অ্যাবসেন্ট আছে এরকম 4টে দিন ছিল, 4 জন করে অ্যাবসেন্ট ছিল এরকম 3 দিন, 5 জন করে অ্যাবসেন্ট ছিল, এইভাবে 8 জন অ্যাবসেন্ট ছিল এরকম 3 দিন ছিল। তাহলে এই ডেটাগুলো আমি পেলাম, পেয়ে বলা হচ্ছে যে তাহলে এখানকার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করতে হবে। তাহলে এখানে এক্স এর ভ্যালু হচ্ছে আমার 2, 3, 4, 5, 6, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা বের করলাম 1.89, এটা আসলে হচ্ছে যে এই যে ফাইন্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই যে নাম্বার অফ এমপ্লয়িজ অ্যাবসেন্ট, তার মানে এক্স কিন্তু উপরেরটা, আবার ভুল করে এক্সটাকে এই যে ফ্রিকোয়েন্সি সেই জন্য লিখে দিছে এখানে, খেয়াল করেন। তার মানে এই নিচের এই লাইনটা কিন্তু এফ এর ভ্যালু, তাহলে উপরেরটা এক্স এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু গুলো এইভাবে লিখে নিলাম, এফ এর ভ্যালু লিখলাম। এখন আবার ওই একইভাবে আমার ফর্মুলা কি ডিমান্ড করে সেইটা বের করতে হবে।
এফ অফ এক্স গুণ করে বের করলে সামেশন এফ অফ 111 সামেশন এফ অফ এক্স স্কোয়ার 639। এখানে এক্স স্কোয়ারের কলাম আলাদা একটা আপনারা করে নিতে পারেন। আমি একবারে যেহেতু একটা ইজি অঙ্ক এটা আলাদাভাবে দেখাই নাই। যেমন এক্স এই যে 8 আসলো কোত্থেকে, এক্স স্কোয়ার মানে 4 গুণ 2, আবার 3 স্কোয়ার মানে 9 ইন্টু 3 4 36, 16 ইন্টু 3 48, 5 কথা 25 আর 4 100। এইভাবে সহজেই করা যাচ্ছে। ওই আলাদা একটা কলাম এক্স স্কোয়ারের দেখাই নাই, আপনারা এটা দেখাইতে পারেন। এক্স স্কোয়ার সেখানে থাকবে 4 9 16 25 36 49 64, ঠিক আছে। এবং এই এক্স এর ভ্যালু এক্স স্কোয়ারের ভ্যালু বের করার গুণ করে এইটা পাওয়া যাবে। যে ভেরিয়েবিলিটি, এটা হলো ভেরিয়েবিলিটি আপনারা বলতে পারেন। তাই কিভাবে এরকম দেওয়া থাকলে সাধারণত স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের অঙ্ক সিম্পল এরকম দেওয়া থাকে যে আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করতে পারেন কিনা। বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে যে 2 ক্যাটাগরির দেওয়া থাকে কম্পেয়ার করার জন্য, এবং আপনার কাছ থেকে একটা কমেন্ট চাওয়া হবে যে এটা আপনার মতামত কি সেইটা আপনি লিখবেন। এর আগে যে এক্স এবং ওয়াই কিভাবে বের করবো, ওই একই সিস্টেম যে এটা আছে, এর ক্লাসের মিড পয়েন্ট বের করেন, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তাহলে এই দুটো। এখানেও কিন্তু ওই যে একটা কলাম দেওয়া নেই, এটা কি বুঝতে পারছেন? এক্স স্কোয়ার কিন্তু দেওয়া নেই, কারণ আমরা ক্যালকুলেটরেই করব, তো অনেক সময় দেখা যায় যে ওই, তবে আপনারা এক্স স্কোয়ার দিয়ে নিয়েন কারণ এতে ভুল যাওয়ার সম্ভাবনা কম থাকে। যেমন এইটা যদি এক্স এর মান হয়, এক্স স্কোয়ারের একটা কলাম এখানে দিব, তাহলে 355 স্কোয়ার সমান যা হয় সেটা লিখবো, 365 স্কোয়ার কত, 375 স্কোয়ার, এইভাবে টোটালটা লিখে দেবো। লিখে একবার এই এটাতে প্রথম কলাম এক্স এর গুণ করে এই কলামটা পেলাম, আর এফ এর সাথে ওই কলামটা গুণ করে এফ অফ এক্স স্কোয়ার পেলাম। তাহলে যোগফল বের করলে আমার এই যেটা ফর্মুলার রিকোয়ারমেন্ট সেটা আমি পেয়ে যাচ্ছি। স্যার হ্যাঁ, এখানে তো স্যার আমরা যেমন এক্স এর উপরে লিখলাম মিড পয়েন্টের কলাম, এক্স হলো মিড পয়েন্টের কলাম, হ্যাঁ, আর এফ তো হলো নাম্বার অফ ডেজ ফ্রিকোয়েন্সি। তাহলে স্যার এক্স স্কোয়ার দিয়ে যদি একটা আলাদা কলাম করি, ওইটার হেডিং কি দেব? তারপরের প্রবলেমটা, এটা সলিউশন দেওয়া নেই, এটা একটু দেখেন। এ গ্রুপ অফ পিপল হ্যাভ দ্য ফলোইং এজেস ইন ইয়ার্স। একটা গ্রুপের লোকজনের গড় বয়স না, ইন্ডিভিজুয়াল বয়স দেওয়া আছে 21 বছর, 32 বছর, এইভাবে এই কয়টা দেওয়া আছে। এইটা কি, এটা হোয়াট অঙ্ক সেন্টারটা গোলমাল আছে। এটা অন্য অঙ্ক স্যার, মিডিয়ামের। আচ্ছা, আমি একটু এটা অঙ্কটা এইটা মিডিয়ান এজ অফ দ্য গ্রুপ, মিডিয়ান এজ চাচ্ছে, কিন্তু এখানে কিন্তু মিন চাচ্ছে না। তো এটা কি করবেন বলেন তো? এই অঙ্কটা কি করবেন? হ্যাঁ, যেহেতু মিডিয়ান চাচ্ছে, আমরা জানি যে মিডিয়ানের ক্ষেত্রে কি হয়, যে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, এটা সাজিয়ে লিখতে হয়। তা আমরা সেইটা আগে সাজিয়ে লিখবো। যেমন সাজিয়ে লিখলে একদম মাঝখানে কয়টা ডেটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা। 10 থাকা মানে কি, এটা জোড় সংখ্যা, তাহলে তো ঝামেলা আছে। 10 মানে হচ্ছে
5 যোগ 1 6 ফিগার, তাই না? তার মানে হচ্ছে যে না 10 ঠিক এইভাবে না, আপনি ছোট থেকে বড় বা বড় থেকে সাজিয়ে দেখবেন যে মাঝামাঝি কোন লোকেরটা হয়। যেমন এখানে যেহেতু 10টা, 10 যোগ 1 ভাগ 2 দিলে হবে না স্যার? হ্যাঁ, ওই যে 5 এবং 6 নাম্বার যে ফিগার দুটো পাবেন, এই দুটো যোগ ওর করে মাঝে 2 দিতে দিয়ে হবে। ভাগ। হ্যাঁ, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, এই সবার কাছে ক্লিয়ার তো? অন্যান্যদের কি অবস্থা? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তারপরেরটা আছে দি ফলোইং সেট অফ ডেটা, এইটা has a median of 29. What is the value of x? একটু এখানে তো x এর মান কত আমি জানি না, কিন্তু মিডিয়ান দেওয়া আছে 29। এখানে করব কি, এখানে ফিগার কয়টা? 1 2 x সহ 3 4 5 6 7 8 9 10, তাই না? এখানে যদি 10 হয় তাহলে পরে এখানে ওই একই রকম পঞ্চম এবং ষষ্ঠ ফিগারের যোগ করে তাকে 2 দিয়ে ভাগ দিলে মিডিয়ান বেরোবে। তাহলে ওই পঞ্চম এবং ষষ্ঠ ফিগার এইটার একটা হবে x, আর একটা এখান থেকে বের নিতে হবে বাই 2 ইকুয়াল টু 29, তাহলে x এর মানটা বেরোবে। এই অঙ্কটা কি আপনাদের বইতে আছে নাকি? একটু দেখি শেষের দিকে যায়। টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 12 12 নম্বরে আছে স্যার, টেস্ট আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, আমি একটু দেখি তাহলে। স্যার এই বইয়ের মনে হয় 170 পেজ 4.1.6। এইটা কি 119 নম্বর। এইটা কত? 170। 170। জি স্যার। 4.1.6 রিভিশন কোশ্চেন C3। আচ্ছা, এইটা না, এটা কততে আছে? 4.1.6। 6। হ্যাঁ 4.1.6 এর আগেরটা স্যার দেখেন। ও এইটা না? জি স্যার, এটা না? যেটা হ্যাঁ তো এটাই তো। দি ফলোইং সেটস অফ ডেটা, এত এই সলিউশন নাম্বার পেজে আছে। এটা 4.1.6। আমরা একটু যাই দেখি ওখানে। এই যে এইটা, তাই না? তো এইটা কি করলো একটু দেখেন তো, ছোট থেকে বড় সাজালো। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 1 2 4 6 8 9টা আছে, ইনক্লুডিং x। দেখেন তাহলে x টাকে বসাবো কোথায়? যে এখানে আমি বললাম যে x সহ হচ্ছে 10টা হবে, এবং সেক্ষেত্রে পঞ্চম এবং ষষ্ঠ এই দুটো যোগফল 2 দিয়ে ভাগ দিলে পরে মিডিয়ানটা বেরোবে। তাহলে 1 2 3 4 5 এটা হলো পঞ্চম, আর এইটা এই এখানে একটু পড়েন যে এটা কি করে। এই অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, এবং এইটা পরীক্ষায় আসবে না বলা যায় না, বা এই ধরনের স্যার পঞ্চম আসে স্যার 8, আর ষষ্ঠ আছে অবজারভেশন 33, কিন্তু 28 আর 33 এর মিন স্যার মিডিয়ান স্যার 29 হয় না। হ্যাঁ, সুতরাং আমাদের যেটা করতে হবে যে 28 যোগ 1 ভাগ 2 সমান সমান 29। তাহলে এখান থেকে x এর মানটা বের হবে স্যার x এর পজিশনটা, আসল কথা হলো যে x এর পজিশনটা খুঁজে বের করতে, এটা কোথায় হওয়া উচিত, তাই না? যদি x কে আমি এখানে বসাই, 28 এর আগে বসাই তাহলে কি হচ্ছে, আর 28 এর পরে বসাই তাহলে কি হচ্ছে, তাই না? যে 28 এর পরে যদি আমি বসাই তাহলে আমার 3 4 5, এবং সেক্ষেত্রে 28 যোগ x ইকুয়াল টু 28 যোগ x ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 29। 28 এর আগে বসাইলে কি হচ্ছে, যে এখানেও x যোগ 28 হচ্ছে, ঠিক আছে। যদি 33 এর পরে বসাই তাহলে কি হচ্ছে, তাহলে কিন্তু 33 প্লাস x হয়ে যাচ্ছে, তাই না? সেক্ষেত্রে হয়ে যাবে স্যার। হ্যাঁ, সেই জন্য there are 10 values, so the median of 29 is the average of the 5th and 6th. The only possible solution is that x lies between 28 and 33 and has the, এখানে x এর ভ্যালু বলছে 30,
অর্থাৎ এখানটাই, তাই না? এখানটাই। এখানে যদি এক্স এর ভ্যালু বসাই তাহলে 28 যোগ এক্স ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 29, এক্স এর ভ্যালু এত বেড়ে গেল। এইটা হচ্ছে তখন এক্স এর পজিশন হচ্ছে 6 নাম্বার পজিশন, তাহলে 5 যোগ 6। কিন্তু এক্স এর মান যদি আমি এখানে বসাই তাহলে সমস্যা কি? 28 এর আগে বসাইলে সমস্যা কি? একই তো ভ্যালু একই কথা স্যার। তো সিকোয়েন্স মিললো এইটাই না আমি স্যার, বলছি যে এখানে যে তারা ছোট করলো, থেকে বড় মিললো না। only possible solution is the x line between 28 and 33। আমি যদি বলি যে না আর একটা সলিউশন আছে, সেটা হচ্ছে x lies between 14 and 28, সেক্ষেত্রে কি হবে? দাঁড়ান, এইটাও হবে না, এর কারণ আছে। এখানে যদি বসাতাম তা কত হতো x এর মান? 30। তাহলে 30 হইলে তো x এর পজিশন এখানে হচ্ছে না, 30 তো 28 এর চেয়ে বড়, তাই না? জি স্যার। বুঝতে পারছেন? তার মানে এক্স কে আমি 28 এর আগে ধরতে পারবো না। ওই 28 এর আগে ধরলে দেখবো কি এক্স এর মান 30 বেরোইছে, কারণ আমি তো ছোট থেকে বড় সাজিয়েছি, তাহলে 30 তো আর 28 এর আগে হইতে পারে না। ঠিক আছে? জি স্যার। এই জন্যই বলছে যে দি অনলি পসিবল সলিউশন এইটাই, যে এক্স এর পজিশনটা হবে 28 এবং 33। এই অঙ্কটা কিন্তু আসলে খুব ছোট আকার, কিন্তু এইটা কিন্তু অনেকের জন্য একটা দেখা যাবে যে প্যাচ লেগে গেছে। ঠিক আছে? অতএব এইগুলো হচ্ছে কি যে অঙ্কগুলো সিম্পল, এই সীমার বইয়ের সব অঙ্কই কিন্তু তাই, কিন্তু আপনাদেরকে একটু, যেমন এর আগের যে অঙ্কটা, এই যে এই অঙ্কটা দেখেন, এই যে 1414, এখানে মিডিয়ান 25 এই যে বের করলো, তার মানে হচ্ছে যে আমাকে যে ফিগার গুলো দেওয়া আছে সেগুলোকে আমি ছোট থেকে বড় সাজাইলাম বা বড় থেকে ছোট সাজাবো। তাহলে মিডিয়ান হচ্ছে যেহেতু 10টা আছে, 5টার মাঝখানে, 5 এবং 6 এর মাঝখানে মিডিয়ান, এখানে 25, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে? ওকে। আর ছোট ছোট কোয়েশ্চেন তো অনেক ট্রিকি। তাহলে আমাদের এইটা গেল। এখন লাস্ট স্লাইড ইজ দিস। এখানে কি বললো? এইটা মনে হয় আপনাদের বইতে আছে নাকি, দেখেন। A firm is comprising the age structure of its workforce in the current year with that of 5 years ago. A firm is comprising the age structure of a workforce. একটা workforce এর 5 বছর আগের যে age structure ছিল এবং বর্তমানের যে age structure, সেইটার একটা ডেটা দেওয়া আছে। 25 থেকে 30 এর ভিতরে, 30 থেকে 35 এর ভিতরে, এরকম 5 বছর আগে ছিল। স্যার, হ্যাঁ, টেস্টের আন্ডারস্ট্যান্ডিং 26। হ্যাঁ, তাহলে এটা আপনারা দেখে নিন। The mean age and standard deviation of ages 5 years ago are this. Mean age 5 বছর আগে ছিল এইটা, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল এইটা। Calculate the arithmetic mean and the standard deviation, giving your answer to. Calculate the arithmetic mean and the standard deviation. এটা কি চাচ্ছে? অঙ্কের টেস্ট আন্ডারস্ট্যান্ডিং কত এটা? স্যার কারেন্ট ইয়ারটা যাচ্ছে 26। তার কারেন্ট 26 নাই। এটা পাই নেই স্যার, এটা পাই নেই। হ্যাঁ, এটা তো আমি পাচ্ছি না। কই এখানে 26 কই? দেখি না তো। জি স্যার, এটা তো আমি পাচ্ছি না। স্যার তাহলে আপনার বইটা একটু আগের স্যার। না, এই যে, ও আচ্ছা, আমার এই যে যেটা দেওয়া আছে এইটা আগের না, মানে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা আগের, তাই তো? জানি না এটা কোথায় আছে। নিচের দিকে যান স্যার, নিচের দিকে দেখুন। নিচের দিকে তো নাই, নাই, বা থাকতেও পারে, দেখি। নাই।
এই যে এখন আমরা এই যে চলে আসছি অটোমেটিক যেখানে যাবো আর কি, ঠিক আছে। আচ্ছা এটা দেখে নিয়ে, অঙ্ক তো সহজ, ওখানে আমার একটু কনফিউশন যে তাহলে আমার লিখতে ভুল হয়েছে কিনা। ক্যালকুলেট দ্য অ্যারিথমেটিক মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ কারেন্ট ইয়ার নাকি স্যার কারেন্ট Age is 5 years ago. হ্যাঁ? এইটা তো 5 ইয়ার্স এগো, 5 ইয়ার্স এগোটা তো দেওয়াই আছে। 2 decimal where appropriate. আর স্যার আপনারটা যদি পূর্ণ হয় তাহলে টেস্টের আন্ডারস্ট্যান্ডিং 26 পেজ 123 পাইছি স্যার 175। আচ্ছা দেখি একটু, ও হ্যাঁ এটা ডেসক্রিপটিভ, আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিকই আছে 123। স্যার এটা গ্রুপ ডেটার ভিতরে ফেলে করলেই তো হচ্ছে এটা, হ্যাঁ গ্রুপ ডেটার ভিতরে ফেলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করলেই তো হচ্ছে এটা। না কিন্তু কথাটা হচ্ছে যে এখানে যে তারা এইটা এ ফার্ম ইজ কম্প্রাইজিং দ্য এজ স্ট্রাকচার এইটা দিল এগো 5 ইয়ার্স এগো আর কারেন্ট ইয়ার দি মিন এটা মিসিং ইয়ে স্যার, হ্যাঁ মিসিং পয়েন্ট দিয়ে করা স্যার। কিন্তু এইটার 123 কিন্তু এটার সলিউশন কি, আচ্ছা 26 নাম্বার না স্যার এখানে তো কোনো অ্যাসার দেয়নি স্যার, এরা শুধু কমপ্লিট করতে বলছে, দুটো মিসিং পয়েন্ট আছে, ওই দুটো মিসিং পয়েন্ট কমপ্লিট করতে বলছে, এখানে আর কোনো কোশ্চেন নেই স্যার। ও তার মানে অঙ্ক ঠিকই আছে। জি স্যার এটা লাগবে না স্যার। আচ্ছা ঠিক স্যার আছে, এটা অঙ্ক করাই আছে, শুধু মিসিং পয়েন্ট দুটো বসালেই অঙ্ক হয়ে যাবে, মানে আর কিছু চাইনি। ও কমপ্লিট দ্য ফলোইং টেবল Yes, sir. with the 2 decimal point where appropriate, এখানে মিসিং পয়েন্ট আছে এ আর বি তো। জি। আচ্ছা 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 fx আর fx স্কয়ার এই দুটো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে হচ্ছে যে এরপরে একটা টেবিল আছে, আমি তো এই পর্যন্ত শেষ করে দিছি। তা এইটা তারা মিন এজ দেওয়া আছে 49.05 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 8.45। কমপ্লিট দ্য ফলোইং এত, আচ্ছা সমস্যা নেই, আমি যদি এই অঙ্কটার এখানে লিখে দিই ওই ক্যালকুলেট ইনফরমেশন তো অঙ্কের জন্য দরকার নাই। না এটা আমি যদি এইভাবে লিখে দিই কারেন্ট ইয়ার্স, ঠিক আছে, কারেন্ট ইয়ার্স অ্যারিথমেটিক মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে ওই যে আপনার এই টেবিলটা পুরো করতে হবে যেটা করে দেওয়া আছে। জি স্যার। বুঝতে পারছেন, মনে করেন এইটাই অঙ্ক, কারণ ওই টিচার যদি কোশ্চেন করে তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে ওই টেবিল দিয়ে এ আর বি এর মান বের করতে দেবে না। বুঝতে পারছেন, ওইটা বলবে যে কিন্তু সেক্ষেত্রে এই অংশটাও মানে হয়তো দেওয়া থাকবে না, এই অঙ্ক যদি এইটাও না দেওয়া এটার তো দরকার নাই স্যার। অ্যান্সার বের করতে বলে তাহলে এক অঙ্কেই 10 মার্কস থাকবে, এবং সেক্ষেত্রে বলবে যে দুটোর ভিতর একটা কমেন্ট দেওয়ার জন্য বলবে। ক্লিয়ার? তাহলে জি স্যার। আমি এই যে আমাদের এই চ্যাপ্টারটা এই যে সামারাইজিং এন্ড অ্যানালাইজিং ডেটা 2 যেটা, এর সঙ্গে আরেকটা আছে সেটা হলো ইন্ডেক্স নাম্বার, যেটা পুরানা বইতে কিন্তু ইন্ডেক্স নাম্বারটা এইটা 4 নাম্বার চ্যাপ্টারে ছিল, সেইটা এখন আমরা একটু শুরু করব।